প্লিজ যেও না, তুমি যেও না, আমি মরে যাব তারা, আমাকে ছেড়ে যেও না তুমি। সাদীপ, ওকে তুই নিয়ে যাস না, ওকে নিয়ে যাস না আমার থেকে দূরে, আমি মরে যাব। চিৎকার করে কথাগুলো বলছিল নীল। এক লাফে ঘুম থেকে উঠে ফট করে বসলো তারা। নীলের চিৎকার শুনে ঘুম ভেঙে গেছে ওর। নীল একাধারে ঘুমের মধ্যে জোরে জোরে কিছু আওড়াচ্ছে আর আর্তনাদ করছে। নীলের এই অবস্থা দেখে ভয় পেয়ে গেল তারা। নীল ঘেমে টেমে একাকার হয়ে গেছে। ঘামার্ত মুখটা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে নীল প্রচুর ভয় পেয়ে আছে। নীল ভাইয়া, কি হয়েছে আপনার? কি হয়েছে বলুন? নীলের গায়ে ধাক্কাতে ধাক্কাতে তারা কথাটা বলল। নীল চোখ খুলে তাকে সাবেক গতিতে উঠে বসলো। বসা মাত্র জাপটে জড়িয়ে ধরলো সে তারাকে। জড়িয়ে ধরে ছোট বাচ্চার মতো হু হু করে কাঁদতে লাগলো। ও ও ও তো তোমাকে নিয়ে চলে যাবে, আমার থেকে কেড়ে নিয়ে চলে যাবে। আমাকে আমাকে ছেড়ে যেও না তারা, প্লিজ যেও না কোথাও, আমি থাকতে পারবো না তোমায় ছাড়া। ও নিয়ে চলে যাবে তোমাকে, যেও না কোথাও, ও তোমাকে কেড়ে নিয়ে চলে যাবে। বিশ্বাস করো, আমি মরে যাব, যেও না তুমি। অবাক হয়ে গেল তারা। নীল প্রচণ্ড ভয় পেয়ে আছে। বেশ বোঝা যাচ্ছে নীল খারাপ স্বপ্ন দেখেছে, তাই টালহারা সব কথা আওড়াচ্ছে। তারা নীলের গায়ে হাত রাখতেই চমকে উঠল। জ্বরে পুড়ে যাচ্ছে ছেলেটার সারা শরীর। নীলের পাগলামি, এলোমেলো কথাবার্তা, এসব দেখার পর তার আর বুঝতে বাকি রইল না নীল খুব বাজে একটা স্বপ্ন দেখেছে। আর তাছাড়াও তার গায়ে জ্বর, সব মিলিয়ে নীল এত বেশি রিয়েক্ট করছে। এমা, আপনার তো খুব জ্বর নীল ভাইয়া, আতঙ্কিত কণ্ঠে বলল তারা। নীল তারার কোনো কথাই কানে তুলছে না। আগের মতোই কাঁদতে ব্যস্ত ছেলেটা এবং ধীরে ধীরে কান্নার গতি বাড়ছে তার। তারা যথারীতিতে নীলের পিঠে হাত বুলিয়ে ওকে শান্ত করার চেষ্টা চালিয়ে আশ্বস্ত করে বলল, আমি কোথাও যাব না, আপনি একটু শান্ত হন প্লিজ। এই তো আমি এখানেই আছি, কোথাও যাব না আমি। নীল ভীতু কণ্ঠে ছটফট করতে করতে বলল, সাদীপ তোমাকে নিয়ে চলে যাবে তারা, তুমি চলে যাবে আমি জানি, তুমি চলে যাবে আমাকে ফেলে। নীল এত বেশি কাঁদছে যে কান্নার কারণে ঠিকমতো কথা পর্যন্ত বলতে পারছে না। তার ভীষণ মায়া হচ্ছে ছেলেটার এই অবস্থা দেখে। একা তো জ্বরের শরীর, তার ওপর ভয় পেয়ে আছে। নীলকে শান্ত করতে তারা ওকে বলল, আরে আমি বললাম তো আমি কোথাও যাব না, আপনাকে ছেড়ে কোথাও যেতে পারি আমি, বলুন? আর সাদীপ ভাই আসবে না, যদিও আসে তাহলে আমি আপনাকে ফেলে যাব না, আই প্রমিস। এরপরেও যদি বিশ্বাস না হয় তাহলে আমার ওড়না ধরে রাখুন, আমি আর যেতে পারবো না। আপনিও চিন্তা না করে নিশ্চিন্তে ঘুমাতে পারেন। নীল তৎক্ষণিক তার ওড়না নিজের হাতের মুঠোয় পুরল। মুঠোয় পুরে আরও এক দফা শক্ত হাতে আঁকড়ে ধরল সে তারাকে। কোথাও যাবে না তুমি, কোথাও না যাবে না তুমি। জ্বরের ঘোরে বিড়বিড় করতে করতে নিস্তেজ হয়ে পড়ল। জ্বর বেড়ে যাচ্ছে প্রতিনিয়ত নীলের। নীলের এই অবস্থা দেখে প্রচণ্ড চিন্তা হচ্ছে তারার। কপালে জলপট্টি দিতে হবে আর এখনই ঔষধ খাওয়াতে হবে। জ্বর না কমলে তো ক্ষতি হবে নীলের। এদিকে ওকে আঁকড়ে ধরে বসে আছে নীল, কোনোভাবেই ছাড়ার বান্দা নীল নয়। এখন কি করে উঠবে ও? নীল ভাইয়া, একটু ছাড়ুন আমায়, আপনার ভীষণ জ্বর, আমি ঔষধ নিয়েই চলে আসব, প্লিজ এবার একটু ছাড়ুন। নীল শিশুসুলভ কণ্ঠে বলল, না আমি ছাড়বো না, আমি তোমায় ছাড়লেই সাদীপ নিয়ে চলে যাবে, তুমি হারিয়ে যাবে তারা, আমি ছাড়বো না তোমায়। দোটানায় পড়ে গেল তারা। কি বিপদ, ছেলেটা তো নাছরবান্দা। আমি কোথাও যাব না, প্রমিস। এই যে আপনাকে শুয়ে প্রমিস করছি আমি এক্ষুনি চলে আসব। না না, তুমি কোথাও যাবে না বউ। নীলের মুখে বউ শব্দটা শুনে চোখ বড় বড় হয়ে গেল তারার। অবাক বনে গিয়ে মনে মনে বলল, লোকটা জ্বরের ঘরেও বউ ডাকতে ভোলেনি, পারেও বাবা। ভরাট কণ্ঠে তারা নীলকে বলল, দেখুন নীল ভাইয়া, আপনার শরীর খারাপ, বিকেলের বৃষ্টিতে ভিজেছিলেন, রাতে কত করে বললাম ঔষধ খেতে, তখন যদি আমার কথা শুনতেন তাহলে এত জ্বর আসতো বলুন? আবার এখনও খেতে চাইছেন না। আপনি যদি ঔষধটা না খান তাহলে প্রচুর অসুস্থ হয়ে যাবেন, তখন সাদীপ ভাইয়াও সুযোগ পেয়ে আমাকে নিয়ে চলে যাবে। আপনি কি চান আমাকে নিয়ে চলে যাক সাদীপ ভাইয়া? নীল তারাকে ছেড়ে দিয়ে অসহায় চোখে তাকালো, তারপর জোরে জোরে না বোধক মাথা নাড়ল। অর্থটা খুব পরিষ্কার, ও চায় না সাদীপ তারাকে নিয়ে চলে যাক। তারা শক্ত কণ্ঠে বলল, তাহলে এখন আমায় ছাড়ুন, ঔষধ আনতে হবে, যত দ্রুত খাবেন ততই দ্রুত সুস্থ হতে পারবেন, তাড়াতাড়ি এসো হ্যাঁ। ঠোঁট ফুলিয়ে। এত চিন্তার মধ্যেও হাসি পেয়ে গেল তারার। ছেলেটা জ্বরে পুড়ে একেবারে অবোধ শিশু হয়ে গেছে, কি থেকে যে কি করছে। তারা বিছানা থেকে উঠে যেতে লাগতেই বাধাপ্রাপ্ত হলো, কারণ নীল তারার ওড়না শক্ত করে ধরে আছে। সচরাচর ঘুমানোর আগে কেউ ওড়না ক্যারি করে না,
ইনফ্যাক্ট তারাও বিয়ের আগে করতো না, কিন্তু এখন 24 আওয়ার্স বাধ্য হয়ে কেনি করতেই হয়, কারণ নীল থাকে আর নীলের সামনে তো আর যাতাভাবে ঘুরে বেড়ানো যায় না। ব্যাপারটা নিঃসন্দেহে বড্ড বিটঘুটে লাগছে মেয়েটার কাছে। তারা নিজেই একটু আগে নীলকে ওর ওড়নার আঁচল ধরতে বলেছিল। অনিচ্ছা থাকা সত্ত্বেও নীল সেই যে ধরেছে আর ছাড়েনি। নীল ভাইয়া আমার ওড়না ছাড়ুন, যেতে হবে, শান্ত কণ্ঠে কথাটা বলল তারা। না ছাড়বো না, তুমি যাও, আমি আটকাচ্ছি না, বাট এটা আমি দেব না, জেদ নিয়ে কথাটা বলল নীল। তোমার ওড়নাতে তুমি তুমি গন্ধ লেগে আছে তারা, আমি তার ঘ্রাণ নেব। এই স্মেলটা অসম্ভব সুন্দর জানো। আমার নাকে ঢুকতে ব্রেইন বিনা ক্যালকুলেটে বলে দিচ্ছে এটা আমার বউয়ের শরীরের সুগন্ধ, অনেকটা তাজা বেলি ফুলের মতো গন্ধ। তুমি যতক্ষণ না ফিরবে ততক্ষণ তোমার ওড়নার ঘ্রাণ নেব, তাই এটা দেওয়া যাবে না এখন। নীলের কথা শুনে অটোমেটিক সোয়াল ঝুলে পড়ার জোগাড় হলো তারার। চোখ দুটো যেন বেরিয়ে এসে মেঝেতে গড়াগড়ি খেতে চাইছে। রীতিমতো হা হয়ে গেছে ও। আর ইউ গন ম্যাড? আপনি কি পাগল হয়ে গেছেন নীল ভাইয়া? আগে শুনেছি জ্বরের ঘোরে মানুষ একটু ভুলভাল বকে, কিন্তু আপনার মাথা দেখছি পুরোটাই গেছে। ওর না ছাড়ুন বলছি ধমক দিয়ে। না না ছাড়বো না, গেলে যাও, না গেলে বসে থাকো। দেবো না বলছি তো দেবই না, নাসর বান্দাদের মতো। তারা এবার খেপে গেল। কপট রেগে গলা থেকে ওড়না খুলে সোজা নীলের হাতে ধরিয়ে দিয়ে বলল, ধরুন, এটা নিয়ে বসে থাকুন, যত সব অসহ্যকর কথাবার্তা। এটুকু বলে তারা ঔষধের বক্স থেকে একটা নাপা এক্সট্রা নিল। তারপর বাথরুম থেকে গোসলের মগে করে এক মগ পানি আর একটা সুতি রুমাল নিয়ে দ্রুত নীলের কাছে গেল। ঔষধ আর পানি মুখে নীলের ধরে বলল, হা করুন। নীলও বাধ্য ছেলে হয়ে ঔষধ খেয়ে নিল। ঔষধ খাওয়া শেষে আদেশি বাক্যে তারা নীলের উদ্দেশ্যে বলল, শুয়ে পড়ুন, আপনার কপালে জলপট্টি দেব। নীল নড়াচড়া না করে বসেই রইল। বুদ্ধিদীপ্ত দৃষ্টিতে তারার দিকে একাধারে তাকিয়েই থাকলো সে। তারা বিরক্ত হলো নীলের আচরণ দেখে, তাই সে বিরক্তি নিয়ে বলল, কি হলো, আপনাকে শুতে বললাম না? নীল তারার দিকে পলকহীন তাকিয়ে থেকে বলল, জানো, তোমাকে দেখতে হিরোইনদের থেকেও বেশি সুন্দর লাগছে। এখন বউ বউ দেখতে লাগছে না, একদম অন্যরকম লাগছে। তারার চোখ তৎক্ষণিক বড় বড় হয়ে গেল। আসল বিষয়টা মাথায় আসা মাত্রই নীলের হাত থেকে ওড়না খপ করে কেড়ে নিয়ে গলায় ঝুলিয়ে রাগে চেঁচিয়ে উঠল। ঝাঁঝালো গলায় বলল, আপনি একটা বেয়াদব, লুচ্চু, অসভ্য ব্র্যান্ডের ছেলে। বিদেশে থেকে এসেছেন তো, তাই দেশি মেয়েদেরকেও হলিউডের হিরোইনদের মতো দেখতে লাগে। জ্বরের শরীরেও সুকসুক স্বভাব গেল না। সাধে কি আপনাকে অসভ্য বলি? তুমি তো আমার বউ, তোমার দিকে তাকালে প্রবলেম কি? আর কে বললো আমি তোমাকে হলিউডের হিরোইন বলেছি? তুমি তো রিয়েল লাইফের হিরোইন, আমার হিরোইন। ঠোঁট এলিয়ে হেসে। একটু আগে ফ্যাস ফ্যাস করে কাঁদছিলেন, এখন আবার ফালতু বকর বকর করছেন। শুয়ে পড়ুন বলছি, আর একটা বাজে কথা বললে ঠাস ঠাস করে জল লাগাবো গলা খাকারি দিয়ে। নীল ঠোঁট ফুলিয়ে মাসুম বাচ্চাদের মতো কাঁদো কাঁদো কণ্ঠে বলল, ওটা ঠাস ঠাস না, ঠাস ঠাস হবে তারা। তুমি আমাকে মারতে পারবে? আমি না তোমার বর? বর বলেই মারবো। এখন তাড়াতাড়ি শুয়ে পড়ুন, নয়তো আপনার কপালে দুঃখ আছে, বুঝেছেন? নীল দুঃখী দুঃখী ফেস করে শুয়ে পড়ল। তারা পানির মগে রুমাল ভিজিয়ে তা এক হাত দিয়ে চিপে তুলল। তারপর নীলের কপালে ভেজা রুমাল চেপে ধরল। তা দেখে নীল কৌতূহলী কণ্ঠে প্রশ্ন করল, এটা কি দিলে আমার কপালে? ঠান্ডা লাগছে কেন এত? শক্ত করে কাঁথা মুড়ে বলল। তারা কিছু না বলে নীলের গলায় হাত রাখলো, আর রাখতেই তাপমাত্রার প্রকোপে চমকে উঠল। জ্বর দ্বিগুণ বেড়েছে, তাই তো নীল এভাবে কথা বলছে। অতিরিক্ত জ্বরে পড়ে বোধ শক্তি হারিয়ে ফেলেছে ছেলেটা। আপনার জ্বর বাড়ছে নীল ভাইয়া, প্লিজ চুপ করুন, অনুরোধ করে বলল কথাটা তারা। চোখ বন্ধ করুন। কেন? আমি বলেছি তাই। নীল তারার কথায় নাকচ করে বলল, না, আমি চোখ বন্ধ করলেই চলে যাবে তুমি। তারা বিরক্তি নিয়ে বলল, ধুর বাবা, কোন পাগলের পাল্লায় পড়লাম আমি? রাত কয়টা বাজে জানেন? কোনো খেয়াল আছে আপনার? এত রাতে যাব কোথায় আমি? চোখ বন্ধ করুন বলছি। করবো না, আগে ওড়না দাও। কি? ওড়না দেবো মানে? কেন? চোখ বড় বড় করে কথাটা বলল তারা। নীল কিছু না বলে সরাসরি তারার ওড়নার আঁচল নিজের হাতের মুঠোয় আঁকড়ে ধরল। বিগলিত হেসে বলল, এই যে এখন আর যেতে পারবে না কোথাও, তোমার ওড়না এখন আমার কবলে, সারা রাত এভাবেই ধরে ঘুমাবো। তারা অধৈর্য ভঙ্গিমায় বলল, আপনি সত্যি একটা পাগল। মেন্টাল অ্যাসোসিয়েশন চেয়ারম্যানের উচিত দি বেস্ট মেন্টাল অফ বাংলাদেশ পদবিটা আপনাকেই দেওয়া। পদবি নেব না, আমি তো তোমার ভালোবাসা নেব, মুচকি হেসে কথাটা বলল নীল। তারা কপট রেগে দাঁতে দাঁত চেপে বলল,
আপনাকে আমি চোখ বন্ধ করতে বলেছি। নীল চোখ বুঝলো। তারা নীলের পাশে বসে নীলের মাথায় হাত বোলাতে থাকলো আর একটু পরপর রুমাল ভিজিয়ে কপালে জলপট্টি করলো। এভাবেই প্রায় আধ ঘন্টা কেটে গেল। জ্বরে কাহিল হয়ে নীল পুরোপুরি নিস্তেজ হয়ে পড়ল। আধা ঘন্টা পর ঔষধের রিয়াকশনে জ্বর নেমে গেল নীলের। তবে পুরোপুরি নয়, থার্মোমিটারে তাপমাত্রা মেপে দেখা গেল জ্বর এখন 94 ডিগ্রি। তারা স্বস্তির নিঃশ্বাস ফেলে ঘড়ির কাঁটায় চোখ বুলালো। রাত 3:15 বাজে, অর্থাৎ এখন মাঝরাত। নীল একটু বেশি ভয় পেয়েছিল তখন, তাই এত কাঁদছিল, অস্থির হয়ে পড়ছিল, শক্ত করে আঁকড়ে ধরেছিল তারাকে। নীলের পাশে শুয়ে পড়ল তারা। ঘুম পেয়েছে মেটার। হঠাৎ তারা শুনতে পেল ঘুমের মধ্যে কি যেন আওড়াচ্ছে নীল। কান পেতে কাছে গিয়ে শুনতে নিলে নীল ওকে শক্ত করে জড়িয়ে ধরল। বিড়বিড় করে বলতে লাগলো, ছেড়ে যাবে? যেও না ছেড়ে তারা, ভালোবাসি। বলতে বলতে ঘুমিয়ে পড়ল নীল। নীলের বাহুডোরে সম্পূর্ণরূপে আবদ্ধ তারা। প্রতিটা মুহূর্তে নীলের করা পাগলামিতে মন গলছে মেটার। ভালোবাসতে ইচ্ছে করছে ছেলেটাকে তার। মুগ্ধ হয়ে যাচ্ছে মেয়েটা তার প্রতি নীলের অনাবির ভালোবাসা দেখে। প্রতিনিয়ত সে নীলের মায়ায় গভীরভাবে জড়াচ্ছে, কিন্তু সেই তখনই অদৃশ্য এক দমকা হাওয়া এসে আবারও মনকে বিষিয়ে দেয়। ভালোবাসার ইচ্ছেটাকে গলা টিপে মেরে ফেলে। তার মুগ্ধতা পাহাড় সম অভিমানে পরিণত হয়। ফজরের আজান পড়তেই ঘুম ভাঙল নীলের। রাতের কান্না আর মাঝরাতের জ্বরের কারণে ক্লান্ত লাগছে শরীর। রাতের ক্লান্তি এখনও তার কাটেনি। চোখ জুড়ে ছেয়ে আছে অসারতা, অবসতা আর ঘুমের আসন্নতা। চোখ মিলে তাকাতেই ইচ্ছে করছে না নীলের। মন চাইছে আরও কিছুক্ষণ এভাবেই বুঝে থাকতে আখিজোর। নিভু নিভু চাহনিতে চোখ মেলল নীল। আর চোখ মেলে তাকাতে পাশে শুয়ে থাকা ঘুমন্ত পরীটার মুখের দিকে আটকে গেল দৃষ্টি। ক্লান্ততা যেন নিমিষে পালিয়ে গেল বহুদূরে। নীল ভিন্ন হাতটা দিয়ে তারার গাল ছোয়ালো। তারপর ওর চুলের মাঝে আঙুল ডুবালো নীল। আর একাধারে তাকিয়ে থাকলো সে তারার দিকে। মেয়েটার প্রতি তার অনাবির মায়াগুলো ফুরায় না কখনো। ভালোবাসা কমতেই চায় না, এজন্য বৃদ্ধিতেই বিশ্বাসী। তারার মাথায় হাত বোলাতে বোলাতে একটা সময় তারার ঘুম হালকা হয়ে আসলো। আর তার কিছুক্ষণ পরই তারা জেগে উঠল। ফট করে চোখ খুলে তাকিয়ে নীলকে তার দিকে চেয়ে থাকতে দেখে ঘাবড়ে গেল তারা। ধরপড় করে শোয়া থেকে উঠে বসলো তারা। বুদ্ধি শূন্য হয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে নীলের কপালে হাত রাখলো তারা। জ্বর নেই, নীলের শরীরের তাপমাত্রা স্বাভাবিক, তা দেখে তারা মনে মনে স্বস্তি পেল। তারা নীলের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে বলল, কখন উঠলেন আপনি? এখন কেমন লাগছে? মোলায়েম কণ্ঠে কথাটা বলল তারা। নীল ঘাড় ঘুরিয়ে টেবিলে পড়ে থাকা ঔষধের পাতা, পানির মগ আর থার্মোমিটার দেখে মুচকে হাসল। অপরিবর্তিত ভঙ্গিমায় তারাকে চমৎকার হাসি উপহার দিয়ে জবাব দিল, কেউ রাত জেগে আমার সেবা করলে কি আমি সুস্থ না হয়ে থাকতে পারি বলো? আমি এখন পুরোপুরি সুস্থ, একদম ফিট আছি। তারা নমনীয় কণ্ঠে বলল, নামাজ পড়ে নিন। এটা বলে তারা বিছানা ছেড়ে উঠতে নিলেই নীলর হাত টেনে ধরল। ঠোঁটের কোণে প্রসন্ন হাসি রেখা টেনে খুশি মনে সুমিষ্ট কণ্ঠে বলল, থ্যাংক ইউ। প্রত্যুত্তরে নার্ভাস হাসি দিয়ে হাত ছাড়িয়ে নিল তারা। ব্যস্ততা দেখিয়ে বলল, দেরি হয়ে যাচ্ছে, উঠুন। নীল ঠোঁট এলিয়ে হাসল, দুর্দান্ত কণ্ঠে বলল, উঠছি। তুমি ফার্স্ট শাওয়ার নাও, তোমার হলে আমিও করব। বিস্ফোরিত চাহনিতে নীলের ওপর দৃষ্টি নিক্ষেপ করলো তারা। কথাটা যেন গলায় কাটার মতো বিঁধে গেছে তার। আজকেও শাওয়ার? আপনি কি আমাকে শাওয়ার নিতে বলছেন নীল ভাইয়া? আজকেও গোসল? আজকে ওঠে কথাটা বলল তারা। নিরুদ্বেগ কণ্ঠে নীল বলল, হ্যাঁ অবভিয়াসলি, তোমার ডেইলি রুটিন স্টার্ট হয় গোসল থেকে। এই ইম্পর্ট্যান্ট জিনিসটা বাদ দেওয়া যায় নাকি? নীলের কথা শুনে মেয়েটা থতমত খেয়ে গেল। গতকালের হিসেবটা আলাদা ছিল। মাথায় তখন রাগ চেপেছিল নীলের, কিন্তু এখন মেজাজটা ঠান্ডা, তবুও গোসল করাবে। মেয়েটার মাথায় একটা কথাই ঘুরপাক খাচ্ছে, লোকটা ভারী অন্যায় করে তার সাথে। নীল ভাইয়া, বলছি যে আজকেও কি স্যার হবে না? বিনয়ী সুরে কথাটা বলল তারা। না তারা, আজকেও তোমার স্যার হচ্ছে না, যাও, লেট হয়ে যাবে। চাপা মন খারাপ নিয়ে তারা বাথরুমে চলে গেল। এদিকে নীল ঠোঁট চেপে হাসতে হাসতে কাহিল। বাথরুমে ঢুকে ব্রাশ হাতে নিয়েই নীল ভাইয়ের গোষ্ঠী উদ্ধার করতে লেগে পড়লাম। বদমাস লোকটাকে না দিন না রাত স্বরের ওপর রাখা উচিত। উঠতে চাওয়ার, বসতে চাওয়ার, খেতে চাওয়ার, শুতে চাওয়ার, ওনাকে টর্চার করার অদমনীয় ইচ্ছেটা ছোট থেকে পুষে আসছে আমি। শুধু দুঃখের বিষয় যে এই ইচ্ছেটা আজও পূরণ হলো না। ফ্ল্যাশব্যাক। তো সমস্যাটা কি একটু বুঝিয়ে বলবে আমায়? সমস্যা? কই, কোনো সমস্যা নেই তো ভাইয়া। সমস্যা নেই তো পড়তে এসে
পায়তনামো কেন করছিস? এটা কি তোর নাটকের স্টেজ মনে হয়? এই তোর হোমওয়ার্ক কই বেয়াদব? ধমকের সুরে। ওটা না বাসায় ফেলে এসেছি গো, কালকে এনে দেখিয়ে দেবো পাক্কা, দাঁত কেলিয়ে। হাতুড়ি মেরে তোর সব দাঁত ভেঙে দেবো বেয়াদব। পড়াশোনার নামে লবঘণ্ট। তারা গোল গোল চোখ করে নীলের দিকে তাকালো। ওর চোখে আকাশ সম কনফিউশন। তাই দেরি না করে প্রশ্ন ছুড়ে বসলো, নীল ভাইয়া, হোয়াট ইজ লবঘণ্ট? এটা কি ইতালি ভাষা নাকি স্প্যানিশ? আগে তো কখনো শুনিনি। এই বলো না, লবঘণ্ট মানে কি? তুই যদি এই মুহূর্তে চুপ না করিস তাহলে তোর গালে ঠাটিয়ে কত ডর্জন চর লাগাবো তা আমি এখনো ডিসাইড করিনি। আর একটা কথা ইউজ করলে উইদাউট ক্যালকুলেশন ঠাটিয়ে শখানেক চর লাগিয়ে দেবো। আমি যা বলি তাই কর। দাঁতে দাঁত চেপে। ভয়ে তার গলা শুকিয়ে এলো। চুপটি করে মুখে আঙুল দিয়ে ভেজে বিড়াল বনে বসে রইল সে। ভুলেও আর একটা শব্দ বের করবে না মুখ থেকে। করলেই সাংঘাতিক চর পড়বে কচি কচি গালে। বাবা। তারা চুপ হবার পর নীলা আবার ওকে পড়াতে মনোযোগ দিল। গণিত বইটা হাতে নিয়েই টকটকে লাল রঙা সিরকুট বিছানায় এসে পড়ল। নীল ভিন্ন হেসে সেই সিরকুট খুলে জোরে জোরে পড়তে লাগলো। ডিয়ার নীল ভাইয়া, আমি তোমাকে অনেক অনেক লাইক করি। তুমি আমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট ক্রাশ। বিশ্বাস করো, তোমাকে আমি এতগুলো লাইক করি, কিন্তু তুমি তা বোঝো না। 24 ঘন্টা শুধু বকতে থাকো। আমায় একটু বুঝলে কি তোমার ওয়ান পিস কিডনি অশুদ্ধ হয়ে যাবে নাকি? নাকি হার্ট ব্লক হয়ে মারা যাবে তুমি? না, এমন কিছুই হবে না। তাহলে কেন এমন করো আমার সাথে? আমি তোমাকে এত এত পছন্দ করি, এটা কি তোমার চোখে ধরা পড়ে না? তুমি তো খুব ইন্টেলিজেন্ট ছেলে, অথচ এতটুকু বোঝো না। প্লিজ আমাকে আর বকো না। তোমার হাতের আদর খেতে ইচ্ছে করে, বকনি না। আমাকে আর বকো না। আমার ওয়ান অ্যান্ড অনলি ক্রাশ তুমি নীল ভাইয়া। এমন করলে হয় বলো? পরিশেষে বলতে চাই যে আই রিয়েলি লাইক ইউ নীল ভাইয়া। আমি তোমাকে লাইক করি, এটা বুঝে নাও, নয়তো তোমাকে প্রচুর প্রচুর বিরক্ত করব আমি। ভালোই ভালো বলছি, যদি তুমি নিজের ভালো বুঝতে চাও তবে আমার লাইককে মূল্য দাও, নয়তো তোমার কপালে ওসব দুঃখ থাকবে বলে রাখলাম। ইতি তারামণি। পুরো চিঠি শেষ করে নীল চক্ষু জোড়া ছোট ছোট করে অবাক চাহনিতে তাকালো তারার দিকে। এক দফা তাকে থাকার পর পরের দফায় প্রচণ্ড গতিতে ধমকে উঠল। তার তখন আয়তুল কুরসি পড়তে ব্যস্ত। ভেতরে ভেতরে আজ নিজের ওপর তার ভীষণ রাগ হচ্ছে। কত বই ছিল, গণিত বইতে রাখতে হলো চিঠি, গণিত বই পড়াতে হলো, আর কোনো বই কি চোখে পড়ল না তার? আহারে, অকালে অসময়ে অযথাই ধলাই খেতে হবে তারাকে এখন। এসব কি লিখেছিস তুই? লাভ লেটার? না, মানে ওটা লাভ লেটার নয় নীল ভাইয়া। থমথমে গলায়। তাহলে এটা কি? শক্ত কণ্ঠে কথাটা বলল নীল। কি ও করছিস? আমি জানতে চেয়েছি এটা কি? কি ছাইপাশ লিখেছিস এসব? রাগী সুরে কথাটা বলল নীল। এটাতে আমার মনের কথা লিখেছি নীল ভাইয়া। এটা তোর মনের কথা? তার হাত পা ঠান্ডা হয়ে এলো। গলাটাও শুকনো শুকনো হয়ে উঠেছে। সারা মুখে ভীতির ছাপ, বুকে একটা অদ্ভুত ভয়। এই বুঝি মার খেলো বলে। তোকে যে আমি ডাফার বলি, আমার ডাফার বলে ডাকাটা বিফলে যায়নি। তুই আসলে একটা ডাফার, তাও হাই লেভেলের। কি যেন লিখেছিস সেখানে চিঠিতে মনোযোগী দৃষ্টি নিক্ষেপ করে? আমি তোমাকে এতগুলো লাইক করি। এটা কোনো বাক্য? ক্লাস 8-এ পড়ে ঠিকঠাক বাংলা বাক্য সাজাতে পারিস না? হোয়াট রাবিশ। নীল একটু থেমে আবার চিঠিতে চোখ বোলালো। প্লিজ আমাকে আর বকো না। তোমার হাতের আদর খেতে চাই, বকা না। লাইক সিরিয়াসলি? এটা কি ধরনের কথা বলতো? তুই কি 5 বছরের দুধের শিশু যে তোকে কোলে বসে আদর করতে যাব আমি? জাস্ট ডিসগাস্টিং। বড্ড বিরক্তি নিয়ে বলল কথাটা নীল। আমি কোলে বসে আদর করতে বলিনি নীল ভাইয়া। নর্মালি একটু আদর করলেই হয়। তুমিই তো বলো আমি পিচ্ছি। তো পিচ্ছিদের আদর খাওয়ার ইচ্ছেটা কমন ব্যাপার। আমি মনে করি পিচ্ছিদের আদর পাওয়ার চাহিদাটা মানবাধিকারের আওতায় পড়ে। তুমি সেই মানবাধিকার লঙ্ঘন করেছো নীল ভাইয়া। গাল ফুলিয়ে কথাটা বলল তারা। পিটিয়ে পিঠের চামড়া খসাবো তোর। দিন দিন কি সাংঘাতিক বেয়াদব হচ্ছিস। তারা নড়চড়ে বসলো, সকৌতুক কণ্ঠে বলল, নীল ভাইয়া আমি গরু নই, আর তুমিও কষাই নও যে আমার ছাল চামড়া খসাবে। অবাস্তব কথা কি তোমার মুখে মানায়? মুখ টেপে হেসে। আমাকে রাগাবি না তারা। গম্ভীর কণ্ঠে কথাটা বলল নীল। তোমাকে আবার রাগাতে হয় নাকি? তুমি তো জন্মের পর থেকেই তেতো। আমার চিঠি আমায় ফেরত দাও। ওটার মর্ম তুমি বুঝবে না। তারা বেশি কথা হয়ে যাচ্ছে, কিন্তু ফল ভালো হবে না। তারা দাঁত কেলিয়ে বলল, কি ফল নীল ভাইয়া? আমার পাকার মিষ্টি ফলই চাই কিন্তু। মুখের কথা শেষ না করতেই গণিত বইটা ছুঁড়ে মারল নীল তারার গায়ে। টক বগে রাগ নিয়ে চিৎকার দিয়ে উঠল নীল। এই মুহূর্তে আমার চোখের সামনে সরে যা তারা। তুই যদি না যাস তাহলে তোকে আমি প্রচুর মারবো। তুই সেগুলো নিতে পারবি না। চলে যা বলছি। কান্ট ইউ লিসেন?
আই সেড গেট আউট ফ্রম মাই রুম রাইট নাও। গর্জে উঠে কথাটা বলল নীল। নীলের গর্জন শুনে ভয়ে কেঁপে উঠল তারা শরীর। তৎক্ষণিক রঙিন চিঠিটা হাতের মুঠোয় দুমড়ে মুচড়ে ফেলে দিল নীল। মুহূর্তেই তারার চোখের কোণে জল চলে এলো। বই খাতা ফেলে দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল তারা। আর কত বকা জুটবে তার কপালে? তার কি আদৌ কোনো শেষ আছে?